আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজনে যা যা থাকছে: স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, করোনা ভাইরাস রোগের চিকিৎসা সামান্যতম ব্যবস্থা নেই। এদিকে দুর্বিষহ জীবন লাখো আলেম হাফিজের, যে কারণে এবার জাকাতের অর্থ পাচ্ছে না মাদ্রাসাগুলো। এবার রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতের কথা বলা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এই নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী। সবশেষে থাকছে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে 200 রোগীর পরীক্ষা হবে। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি শেয়ার করুন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে সম্পূর্ণ ভেঙে পড়েছে তাতে এখন আর কোনো সন্দেহ নেই। সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই করোনা ভাইরাস রোগের চিকিৎসার সামান্যতম ব্যবস্থা নেই। সাধারণ রোগ চিকিৎসার ব্যবস্থাও নেই। করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন মানুষ মরছে। এর উপসর্গ নিয়েও একইভাবে মানুষ মারা যাচ্ছে। উপযুক্ত পরীক্ষা, নিয়মিত চিকিৎসা কোনো কিছুই হচ্ছে না। করোনা ভাইরাস রোগী হোক অথবা অন্য যে কোনো রোগী হোক, অবহেলা, উপেক্ষা ও অসহযোগিতার কারণে তাদের অনেকেরই মৃত্যু হচ্ছে। কোনো সভ্য দেশের একজন রোগী হাসপাতালের পর হাসপাতালে ঘুরে অবশেষে অনিবার্য করুণ পরিণতি বরণ করে নেন, এটা কল্পনাও করা যায় না। অথচ আমাদের দেশে সাম্প্রতিককালে এরকম বহু ঘটনাই ঘটছে। সরকারের একজন অতিরিক্ত সচিবের মর্মান্তিক মৃত্যুর কথা এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। গৌতম আয়েজ সরকার নামের খাদ্য মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব কিডনি রোগে আক্রান্ত হয়ে আইসিইউ সাপোর্টের অভাবে মারা গেছেন। তার মেয়ে একজন ডাক্তার, তিনি জানিয়েছেন হাসপাতালের পর হাসপাতাল ঘুরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাস রোগীর উপসর্গ না থাকলেও তাকে বাধ্য হয়ে ওই হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। তিনি তার বাবাকে নিয়ে যেসব হাসপাতালে ধর্ণা দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন, পত্রপত্রিকায় তার বিবরণ ছাপা হয়েছে। ল্যাবরেটরি কিডনি ডায়ালাইসিস করা হলেও সেখানে তাকে আইসিইউ সাপোর্টের জন্য ভর্তি করা হয়নি। সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ভর্তির ব্যবস্থা না হয় সেখানে থেকে নেওয়া হয় মহাখালীর ইউনিভার্সাল মেডিকেলে। ইউনিভার্সালের ডাক্তাররা পরীক্ষার জন্য স্কয়ারে নিতে পরামর্শ দেন। অতঃপর আনোয়ার খান মডার্ন হাসপাতাল, স্কয়ার ও সোহরাওয়ার্দী কার্ডিয়াকে নেওয়া হলেও ভর্তির ব্যবস্থা না হওয়ায় মিরপুর রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেও একই অবস্থা এবং সবশেষে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি সিট ম্যানেজ করা সম্ভবপর হয়, যদিও তা কোনো কাজেই আসেনি। সরকারের একজন অতিরিক্ত সচিব এবং একজন ডাক্তারের বাবা চিকিৎসার ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে সহজেই অনুমেয়। অতিরিক্ত সচিব গৌতম আয়েজ সরকার করোনা ভাইরাস রোগে আক্রান্ত ছিলেন তার ন্যূনতম প্রমাণ মেলেনি। তার ডাক্তার মেয়েও কোথাও ঘূর্ণাক্ষরেও বলেননি যে তার বাবার মধ্যে করোনার উপসর্গ পর্যন্ত ছিল। তার কিডনি সহ অন্যান্য রোগব্যাধি ছিল। করোনার চিকিৎসায় প্রতিষেধকের অভাব থাকলেও এসব রোগব্যাধির চিকিৎসায় ওষুধপত্রের কোনো অভাব নেই। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, করোনা বাদে অন্যান্য রোগ ব্যাধির কোনো চিকিৎসাও সরকারি বেসরকারি হাসপাতালে হচ্ছে না। সরকারি কিছু হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোনো কোনো হাসপাতালের ক্ষেত্রে করোনা ও সাধারণ রোগীর চিকিৎসা চালু রাখা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো হাসপাতালেই করোনা বা সাধারণ রোগীর চিকিৎসা হচ্ছে না। হাসপাতালের পর হাসপাতাল ঘুরে ভর্তি হতে না পেরে যেমন বহু নজির রয়েছে, তেমনি ভর্তির পর রোগীর অবহেলা অযত্নে মৃত্যুর ঘটনাও বিরল নয়। দেশে সরকারি বেসরকারি বড় হাসপাতালের যেমন কমতি নেই, তেমনি ছোট মাঝারি আকারের হাসপাতাল ক্লিনিকের সংখ্যাও কম নয়। ডায়াগনস্টিক সেন্টার তো রীতিমতো মুদি দোকানের মতো। এসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অধিকাংশই এখন বন্ধ। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের কোনো খোঁজ খবরও নেই। কোনো দেশের স্বাস্থ্য খাতের এরূপ করুণ অবস্থা হতে পারে তা ধারণাও করা যায় না। বিভিন্ন দেশের স্বাস্থ্য খাতের প্রকৃত চিত্র করোনা বিশেষভাবে উন্মোচিত করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত এবং সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি হওয়া সত্ত্বেও ওইসব দেশে কিন্তু করোনা মোকাবেলায় যথেষ্ট দক্ষতা ও ক্ষমতা প্রদর্শন করতে পারেনি। অন্যান্য উন্নয়নশীল ও অনুন্নত দেশের অবস্থা তো বলাই বাহুল্য। তবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশ প্রথম দিকে একটু বেকায়দায় পড়লেও পরবর্তীতে ধীরে ধীরে তাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ইত্যাদির ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। ফলে তাদের পক্ষে করোনা মোকাবেলা সম্ভবপর হয়েছে। আমাদের দেশে শুরু থেকেই বলা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বাড়াতে হবে, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে, যতটা সম্ভব গৃহ অবস্থান ও সঙ্গ নিরোধ মেনে চলতে হবে। এসব ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, হাসপাতাল, ডাক্তার, নার্সদের প্রতি মানুষের এক ধরনের অনীহা প্রত্যক্ষ করা যাচ্ছে।
তারাও আবার রোগীদের প্রতি নিদারুণ অবহেলা ও দায়িত্বহীনতা প্রদর্শন করছে। মোটের উপর চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা বিশ্বাস ও নির্ভরতা দ্রুত কমে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রশ্ন হলো, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভাগ এবং বড় বড় হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন কি? এদিকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে। উৎপাদন, ভোগ, চাহিদা, যোগান ব্যবস্থা সহ অর্থনীতির সব উপাদান অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে। ফলে দেশের কর্মক্ষম মানুষ যেমন কষ্টের শিকার হচ্ছেন, একইভাবে সারা দেশে আলেম, হাফেজ, মুয়াজ্জিন সহ কওমি অঙ্গনে নিবন্ধিত, অনিবন্ধিত প্রায় 40,000 মাদ্রাসা, মক্তবের লাখ লাখ শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী দুর্বিষহ জীবনযাপন করছেন। খোদ রাজধানীতেই হাজার হাজার মাদ্রাসার ছাত্র, হাফেজ এবং মসজিদের মুয়াজ্জিনরা বাসায় বাসায় টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। অনেকেই টিউশনি স্বল্প আয় দিয়েই সংসারের ব্যয়ভার মেটাতেন। মহামারী করোনার কারণে তাদের সবকিছুই এখন বন্ধ। প্রাণঘাতী করোনা ঝড়ে আকস্মিকভাবে বেফাকভুক্ত এবং অন্যান্য সকল মাদ্রাসা মক্তব বন্ধ হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেকায়দায় পড়েছেন। রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে সাজিত মসজিদ ভিত্তিক নুরানি মক্তব, হিফজখানা ও মহিলা মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, মসজিদের মুয়াজ্জিন ও খাদেমদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আয় উপার্জনের আর কোনো মাধ্যমও তাদের নেই। সমাজের এই আলেম, হাফেজ, শিক্ষকরা কারো কাছে হাত পাততেও পারেন না। শিক্ষক কর্মচারীরা বাসা ভাড়া পরিশোধ করতে পারছেন না এবং তারা পরিবার পরিজন নিয়ে মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়েছেন। করোনা মহামারী লকডাউনে গত 2 মাস যাবৎ এসব দিনেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। শিক্ষক কর্মচারীদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক জরুরি বৈঠক করে 15 সদস্য বিশিষ্ট ত্রাণ কমিটি গঠন করেছে। বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরী গতকাল রোববার এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি কয়েকটি কওমি বোর্ডের অধীনে 6,669টি মাদ্রাসায় 8,30 লক্ষাধিক নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন। যদিও এই অনুদান খুবই অপ্রতুল। ভাড়ায় চালিত বেসরকারি মাদ্রাসাগুলোর পরিচালকেরা কয়েক মাসের মাদ্রাসার ভাড়া দিতে পারছেন না। চরম হতাশায় দিন কাটাচ্ছেন হাজার হাজার ফোরকানিয়া বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও পরিচালকেরা। রাজধানীর কামরাঙ্গীরচর মার্কাজুল আজিজ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ফখরুল ইসলাম গতকাল রোববার ইনকিলাবকে বলেন, করোনা মহামারীতে মাহে রমজানে কওমি নেসাবের মাদ্রাসাগুলো ঘরবন্দি শিক্ষক কর্মচারী ধার দেনা করে দুবেলার খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন। লোক লজ্জায় কারো কাছে হাত পাততেও পারছেন না। তিনি বলেন, আমার মাদ্রাসায় 22 জন শিক্ষক ও গত জানুয়ারি থেকে তাদের বেতন দিতে পারছি না। রমজানের ডোনারদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন জাকাতের টাকায় ত্রাণ দিয়েছেন। কামরাঙ্গীর চরস্থ হুসনুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বিগত কয়েক বছর যাবৎ চামড়া খাতের ধসের কারণে কওমি মাদ্রাসাগুলো কল্পনাতীত ক্ষতির সম্মুখীন হয়েছে। তদুপরি নতুন করে করোনা ভাইরাসের এই সংক্রমণ যেন মরার উপর খাড়ার ঘা। এদিকে কুষ্টিয়া থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, জেলার 6টি উপজেলায় শতাধিক আলেম পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে সেবার পাশাপাশি তারা বাড়তি কাজ করেও আয় করত, যে আয় দ্বারা তাদের সংসার চলত। সামাজিক উন্নয়ন সংগঠন হাক্কানি দরবারের পরিচালক এম খালিদ হোসেন সিপাহী বলেন, অনেক অসহায় আলেম পরিবার আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে আছেন। দুনিয়া বিমুখ ওইসব আলেমরা কারো কাছে কোনো করুণা ভিক্ষা করতে রাজি নয়। তাদের দিকে সকলেরই খেয়াল করা উচিত। ওদিকে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রদূতের কথা বলা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ রোববার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এই ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। যে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের এই টুইট করে মন্তব্য করা হয়েছে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় যে কূটনীতিকরা কথা বলেন, আমি তাদের অনুরোধ জানিয়ে বলবো, তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বিশ্বব্যাপী নানা প্রশ্ন আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র কৃষ্ণাঙ্গ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, পুলিশ হেফাজতে মৃত্যু এবং বিভিন্ন কারাগারে বন্দীদের উপর নির্যাতন, ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের উপর নির্যাতন এবং তাদের উপর বেআইনি আচরণ নিয়ে বহু প্রশ্ন বহুদিন ধরে বিশ্বব্যাপী আছে, যেগুলো নিরসন অনেক বেশি জরুরি বলে অনেকেই মনে করেন। অপরদিকে গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্ভাবিত করোনা ভাইরাস নির্ণায়ক G-Rapid.Bond কুইটের কার্যকারিতা পরীক্ষা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU। জানা যায়, নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ এবং বর্তমানে জটিল পরিস্থিতি বিবেচনা নিয়ে সম্পূর্ণ বিনা খরচে 200 রোগীর করোনা পরীক্ষা করে দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের নিজেদের কিট দিয়েই। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আমাদের উদ্ভাবিত কিটের ক্লিনিক্যাল ট্রায়াল করছি।
বিষয়টা এমন নয়। থার্ড পার্টি ভ্যালিডেশন ছাড়া আমরা তা করতে পারি না। এই জন্য বিএসএমএমইউ দায়িত্বপ্রাপ্ত তারাই কাজটি করবে এবং করছে। তিনি আরও বলেন, বয়স্ক যেসব রোগী কোথাও করোনা পরীক্ষা করাতে পারছেন না অথবা করোনা পরীক্ষায় যাদের একটিতে পজিটিভ ও আরেকটিতে নেগেটিভ এসেছে, এখন তৃতীয় পরীক্ষা কোথাও করাতে না পেরে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা তাদের পরীক্ষা করব গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট দিয়ে। এতে কোনো খরচ লাগবে না। দর্শক, উপরের সবগুলো আলোচনার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, তাই সত্যতা যাচাইয়ে নিউজ লিঙ্কগুলো দেখতে পারেন। পুরো আলোচনাটি দেখার জন্য ধন্যবাদ।